ডক্টর A.K.M. সরওয়ারুদ্দিন সিদ্দিকী। বক্তব্য রাখার করছে ডক্টর A.K.M. সরওয়ারুদ্দিন সিদ্দিকী ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার সফর সঙ্গী, উপস্থিত সরসপুরবাসী, বাজারের ব্যবসায়ী ভাইরা, পর্দারের মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা এই সূর্যাস্তের পর এই সরসপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এখানে শত শত মানুষ জড়ো হয়ে আছেন আমাদের কথা শোনার জন্য। আর আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি, গতকাল লাকসাম স্টেডিয়াম মাঠে এক ঐতিহাসিক জনসভা লক্ষ লক্ষ লোকের উপস্থিতিতে সম্পূর্ণ হয়েছে। আমাদের আমিরে জামাত এসেছেন, তিনি বক্তব্য রেখেছেন। আপনারা হয়তো অনেকে সেখানে গিয়েছেন, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত ভাইয়েরা, আমরা এখানে বেশি লম্বা কথা বলবো না। আমাদের মেসেজ অল্প কয়েকটা। সেটা হচ্ছে, স্বাধীনতা উত্তর এই জাতি বারবার ফসল খেয়েছে। আমাদের এই নির্বাচনের আগে 12টি জাতীয় নির্বাচন হয়েছে। কোনটা নিয়ম রক্ষা নির্বাচন ছিল, কোনটা সাংবিধানিক ধারাবাহিকতা নির্বাচন ছিল, কোনটা রাজ্যের বোর্ডের নির্বাচন ছিল, কোনটা প্রতিদ্বন্দ্বী ছাড়া নির্বাচন ছিল। এবারে নির্বাচন জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতির জন্য এটা টার্নিং পয়েন্ট। আমরা যে তফসিল পেয়েছি, এটা অনেক রক্ত দিয়ে কেনা। এই মুহূর্তে স্বাভাবিকভাবে কোন নির্বাচন হওয়ার কথা না, কারণ 24-এ একটি নির্বাচন করিয়ে নিয়েছে, ঠিক কিনা বলেন? তারা সিস্টেমে আপাতত 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকার চিন্তা তাদের ছিল। আল্লাহর খাস মেহেরবানি, জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা ফ্যাসিস্টদের বিতাড়িত করে একটি নির্বাচনের পরিবেশ তৈরি করতে পেরেছি। এই নির্বাচনে 2টি ভোট, একটি গণভোট হ্যাঁ এবং না, আরেকটি পার্লামেন্ট নির্বাচনের জন্য প্রতীকের ভোট, একটি টিক চিহ্ন কলম দ্বারা, একটি সিল। আজকে আমরা হায়ের পক্ষে ক্যাম্পিং করছি। এই হা ভোটটা কি? জুলাই আন্দোলন কেন হলো? জুলাই আন্দোলন হয়েছে ফ্যাসিস্টের বিরুদ্ধে, ডিক্টেটরের বিরুদ্ধে, একনায়কতন্ত্রের বিরুদ্ধে। অর্থাৎ একই ব্যক্তির হাতে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা কুক্ষিগত থাকা। আপনারা জানেন, রাষ্ট্রের 3টি গুরুত্বপূর্ণ বিভাগ। একটি আইন বিভাগ, যেটা আইন তৈরি করে পার্লামেন্ট। একটি প্রশাসন বিভাগ, যারা ওই আইন দ্বারা রাষ্ট্র চালায়। আর একটি বিচার বিভাগ, যারা ওই আইনের ব্যত্যয় ঘটায়। সে প্রশাসনের লোক হোক আর জনগণ হোক, তাকে বিচারের আওতায় আনা হয়। তার মানে প্রশাসনের যিনি প্রধান, তিনিও আইনের ঊর্ধ্বে নয়। কিন্তু গত 17 বছর আমরা কি দেখেছি? একই ব্যক্তির হাতে আইন, একই ব্যক্তির হাতে বিচার বিভাগ, প্রশাসন বিভাগ, সকল কিছু একটা ব্যক্তির হাতে। এই জন্য জুলাই সনদের আবেদন হচ্ছে, যিনি দলের প্রধান থাকবেন তিনি রাষ্ট্রের প্রধান থাকবেন না, প্রধানমন্ত্রী থাকবেন না। তাহলে এখানে ক্ষমতার ভারসাম্য আসবে। মহামান্য রাষ্ট্রপতির ক্ষমতা আর প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্যতা লাগবে। আবার মহামান্য রাষ্ট্রপতি যাকে তাকে ক্ষমা করতে পারবে না তখন। এভাবে করে করে অনেকগুলা শর্তে জাতীয় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছে। এর সাথে যখন জনগণ হ্যাঁ সম্মতি দিবে, তখন এটা আইনে পরিণত হবে। যদি এই জুলাই চুক্তি যদি পাশ না হয়, তাহলে বাংলাদেশ তার পথ হারিয়ে ফেলবে।
বাংলাদেশ আবার পূর্বের জায়গায় 50 বছরে পিছনে ফিরে যাবে। আমাদের প্রজন্মদের জন্য এক অন্ধকার পরিবেশ তৈরি হবে, আবার জুলাই যুদ্ধের প্রয়োজন দেখা দিবে। আর যদি জয়যুক্ত হয় তাহলে নতুন করে স্বৈরাচারের উত্থানের পথ রুদ্ধ হবে, এই জাতি অর্থনৈতিকভাবে খুব দ্রুত অগ্রসরমান হবে। দ্বিতীয় যে ভোটটি, এটা পার্লামেন্ট নির্বাচনের ভোট, যারা রাষ্ট্র চালাবে, আইন তৈরি করবে। আজকে বাংলাদেশ দুইটা ধারা ভাগ হয়ে গেছে, একটি গতানুগতিক ধারা, একটি পরিবর্তনের ধারা। গতানুগতিক ধারা কি? দুর্নীতি, দুর্নীতির উপর প্রশাসন দাঁড়িয়ে আছে, ঘুষ, ওপেন সিক্রেট। গতানুগতিক ধারা কি? সিন্ডিকেট। একটা মসজিদ মাদ্রাসার নামে উপজেলা পরিষদ থেকে 10 টন গম বরাদ্দ হয়েছে। গম বাজারে মূল্য টন 40,000, আপনাকে সিন্ডিকেটের কাছে কাগজ বিক্রি করে আসতে হবে 25,000। আপনি গম আনে বাজারে বিক্রি করতে পারবেন না, এটার নাম সিন্ডিকেট। বিমান ভাড়া 30,000, এটা 90,000। ইন্ডিয়া থেকে 30,000-এ সৌদি আরব যাওয়া যায়, মালয়েশিয়া থেকে 35,000-এ সৌদি আরব যাওয়া যায়, বাংলাদেশ থেকে 90,000 লাগে, এটার নাম কি? সিন্ডিকেট। এভাবে টেন্ডার বাড়িতে সিন্ডিকেট। বিভিন্ন জায়গায় কিছু রাঘব বোয়ালরা তারা মানুষের সম্পদকে কুক্ষিগত করে ভোগ করছে। আর চাঁদাবাজি, মাইক্রো স্ট্যান্ড এখানে চাঁদা, বাস স্ট্যান্ড চাঁদা, টেম্পো স্ট্যান্ড চাঁদা, আর টেন্ডারবাজি, এ দ্বারা অব্যাহত আছে। আর জামাত ইসলামের নেতৃত্বে 11 দলীয় জোটের যে কমিটমেন্ট, এটা হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ, সৎ নেতৃত্বের বাংলাদেশ। সেজন্য আমরা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছি। আজকে আমাদের মানুষের সরল, আমাদের দেশের মানুষ সরল এবং শিক্ষা জ্ঞান কম, এটাকে ব্যবহার করে কেউ কেউ ফায়দা নেওয়ার চেষ্টা করেন। 2008 সালে একটি দল এসে বলল, আমাকে যদি ভোট দাও আমরা প্রতি ঘরে একটা সরকারি চাকরি দিব, আর তোমার করে 10 টাকা কেজি চাল খাওয়াইব। মানুষের যেহেতু শিক্ষা জ্ঞান কম, মানুষ চিন্তা করে না যে সরকারি চাকরি কোটা কত, গড় কয়টা। এদেশে 4,10,00,000 পরিবার, সরকারি চাকরির কোটা হচ্ছে 30 লাখ। তাহলে কি করে প্রতি ঘরে একটা সরকারি চাকরি হবে? 30 লাখের কোটা কি 4,10,00,000-এ উন্নীত করা সম্ভব? তাহলে এই তথ্য তো বাঙালির জানা নাই, বাঙালি বিশ্বাস করেছে, ভোট দিয়ে দিয়েছে। তারা 5 বছরের ভোটে নির্বাচিত হইয়া 17 বছর ছিল। আমাদের কপালে 10 টাকা কেজি চাল জোটে নাই, প্রত্যেকের ঘরে একটা করে চাকরি জোটে নাই, ঠিক কিনা? এখন একটি দল অফার নিয়ে এসেছে, কার্ডের অফার, বলতেছে ফ্যামিলি কার্ড। কি হবে? প্রত্যেক পরিবারে তোমরা 2,500 টাকা অথবা সপরিমাণ রিলিফ রেশন পাবা। এই পরিকল্পনা অনেকগুলো অর্বাচীন দিক আছে। প্রথম প্রশ্ন, এদেশে 4,10,00,000 পরিবারের ভিতরে কি সব পরিবারের এই রিলিফ প্রয়োজন? ঢাকা শহরে 20 লাখের উপরে ছোট বড় বিল্ডিং আছে। এই বিল্ডিং এর মালিকেরা কি আপনার কাছে 2,500 টাকা রিলিফ চাইছে না দিতে হবে? এই বিল্ডিং এ যারা এক এক বিল্ডিং এ যারা 1 লাখ 4 লাখ টাকা ভাড়া থাকে এক এক ইউনিটে 50,000, তারা কি রিলিফ নিবে? আপনাদের এই উত্তর সরস্বতী ইউনিয়নে অনেক ধনী আছে যারা রিলিফ নিবে না। তাহলে সকল নাগরিককে এই কার্ডের আওতায় আনার পরিকল্পনায় একটা শুভঙ্করের ফাঁকি। এটা কেন? দ্বিতীয়ত, এই টাকা কোথেকে আসবে? 4,10,00,000 পরিবারকে 1 টাকা করে দিলে মাসে 4 কোটি টাকার দরকার। এবার 10 টাকা দিলে কত টাকা দরকার?
40 কোটি টাকা দরকার, 100 টাকা দিলে 400 কোটি টাকা দরকার, 2,500 টাকা দিলে কত টাকা দরকার? এই টাকার উৎস কি? তৃতীয়ত, আপনি এই টাকা দিয়া কর্মসংস্থান সৃষ্টি করতেছেন না বেকার বাড়াইতেছেন? এমনি তো গ্রামের এক দিন মজুর, তার ঘরে যদি আজকে 60 টাকা, সে আজকে কামে যায় না। এমনি তো এক রিক্সাওয়ালা সকাল থেকে 200 টাকা ভাড়া মারলে সে পায়ের উপর পা তুলে বসে থাকে, তাকে বলা যাইবনি করে আমি আর যাবো না। ঠিক আছে, আপনি যখন তার ঘরে 2,500 টাকা রেশন দিয়ে দিবেন, এ তো আর কামে করছে না, তাহলে এটা কি বেকার বানাচ্ছেন? এই পরিকল্পনাটা একটা শুভঙ্করের ফাঁকি। শুভঙ্করের ফাঁকি কি জিনিস? কয় শুভঙ্করের ফাঁকি 36 থেকে 300 গেলে কত থাকে বাকি? তো বলো যে 36 থেকে 300 কেমনে বাদ যাইব? হিসাব করলে বুঝবা। পরে করে যে হিসাব তুমি করো, তুমি কি জানো বাংলা ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টা? 36টা। 300 বাদ দাও। 300 মানে তালিবাস, মদিনাস, দৈন্তাস, কয়শ? 300। তাহলে আপনি 30টা। এটার নাম শুভঙ্করের ফাঁকি। কার্ডের অফার হচ্ছে কি? এটা আলাউদ্দিনের তথ্য আসবো। আপনি যখন ওই দলকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, তারা পাশ করে আপনাকে কার্ড দিবার, আপনি কষা দিবেন। দৈত্য আসি বলে হুকুম করেন মালিক, আপনি বললে আমার 3 ঘন্টা বিল্ডিং করে দেন, আপনার জীবনে অভাব থাকবে না, আপনার দুঃখ থাকবে না। এই অনেক স্বপ্ন আর আমাদেরকে দেখাইয়েন না, আমাদেরকে যৌক্তিক স্বপ্ন দেখান। কার্ডের অফার বাদ দিয়ে বলেন বেকার লোকদের কর্মসংস্থানের জন্য ইন্ডাস্ট্রি করবেন, বেকারদেরকে বিনামূল বিনা সুদের ঋণ দিবেন। যে সমস্ত প্রবাসী ভাইরা দেশীয় শ্রমিকেরা প্রবাস যেতে চায়, তাদের বিমান ভাড়াটা ফ্রি করে দেন, তাদের মেডিকেল ফ্রি করে দেন, প্রথমবার তাদের বিদেশের অ্যারেঞ্জমেন্টটা করে দেন। তারা তো গিয়ে রেমিডেন্স পাঠাইবে, লস না, এটা বিনিয়োগ। এগুলা করেন। মানুষকে বেকার বানানোর এই পরিকল্পনা থেকে আপনারা বেরিয়ে আসুন। আর আমাদের অফার হচ্ছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার অফার। আমাদের অফার হচ্ছে আমরা ক্ষমতা গেলে চুরি করব না, আমরা সিন্ডিকেট করব না, চাঁদাবাজি করব না। আপনাদের জন্য যা বরাদ্দ তার সবটুকু জনগণের পিছে ব্যয় করব। আমরা যখন বলি খোলাফায়ে রাশেদার আদলের মতো আদলে আমরা রাষ্ট্র চালাবো সততার ভিত্তিতে, তখন বলে এটা 1,500 বছর আগে সম্ভব ছিল। সেটা কিরকম সততা ছিল? ওমর রাদিয়াল্লাহু যখন অর্ধ দুনিয়ার খলিফা, একদিন তিনি রাষ্ট্রের কাজে, রাষ্ট্রের টাকার কিনা তেল দ্বারা চেরাগ জ্বালিয়ে রাষ্ট্রীয় কাজ করছেন। বাসাতে নিজের ঘরে তার এক বন্ধু এসে সালাম দিল। উনি প্রশ্ন করলেন, আলোচনা কি ব্যক্তিগত নাকি রাষ্ট্রীয়? বললো ব্যক্তিগত। উনি চেরাগটা নিভিয়ে ফেললেন। বলে, আমার ভাই, আমার ঘরে এতটুকু তেল নাই, তোমার সাথে আলো জ্বালিয়ে কথা বলবো। এই যে চেরাগ জ্বললে এতক্ষণ, এটা রাষ্ট্রের কোষাগারের তেল, আর আলোচনা হবে ব্যক্তিগত, এটা জায়েজ হবে না, এই জন্য নিভিয়ে ফেললাম, অন্ধকারে কথা বলো। ওরা এভাবে জনগণের সম্পর্কে হিসাব করেছে, আল্লাহর কাছে জবাব দিতে চিন্তায়। আমরা যখন এই ওয়াজ করি, আমাদেরকে বলে, আরে মিয়া মোল্লাদের মসজিদ পর্যন্ত, আপনারা তো রাষ্ট্র ক্ষমতা পাইলে আপনারা ঠিকই দুর্নীতি করবেন। 1,500 বছর আগের বাক্য হিসাব এখন বলে লাভ নাই। আমাদের 2 মন্ত্রী 2001 সালে গুরুত্বপূর্ণ 3টা মন্ত্রণালয় 5 বছর চালাইছে, তারা কি দুর্নীতি করছে? আমাদের এমপিরা এ পর্যন্ত বিভিন্ন সময়ে 50-এর উপরে এমপি ছিল, আমাদের উপজেলা চেয়ারম্যানরা, এবং আপনাদের পাশে লক্ষণপুর ইউনিয়নে বাতেন আব্দুল বাতেন চেয়ারম্যান 13 বছর চেয়ারম্যানই করেছে। ওকে কি দুর্নীতিবাজ বলে? তাহলে আমরা এরকম সৎ লোক যারা দেশ চালাতে চাই, যখন চুরি বন্ধ হবে, কারোর অফার লাগবে না, মানুষের আর সমস্যা থাকবে না। আজকে টেকসই উন্নয়ন, সমস্যা দুর্নীতি। রাস্তা একটা করা হয়েছে, কথা ছিল এটা 5 বছর টিকা, এটা 5 মাসও টিকে না। আরে 5 মাস দূরে কথা, রাস্তার সাইডে যে কার্পেটিং এর পরে যে চুন কাম করে, চুনের দাগ থেকে যায়, কিন্তু রাস্তা থাকে না। টেকসই উন্নয়ন। অথচ এই টাকা ঋণের টাকা, জায়গার টাকা, এডিবির টাকা। তাহলে কেন? আজকে এক কথা বলি,
যদি প্রশ্ন করা হয় 18 কোটি মানুষের কি সমস্যা, 1 নম্বর সমস্যা দুর্নীতি। এটা সমাধান হলে 90% সমস্যার সমাধান হবে। এটা একটা বহুমাত্রিক শব্দ, এটা বহুমাত্রিক সমস্যা। ডায়াবেটিস যেরকম একটা রোগ, এটা নিজে কি রোগ, এটা অসংখ্য রোগের জনক, এটাকে বহুমাত্রিক রোগ বলে। আপনার দাঁতের সমস্যা, ডাক্তারকে ডায়াবেটিস টেস্ট করে আসেন। চোখের সমস্যা করে ডায়াবেটিস টেস্ট করে আসেন। গাল ব্যথা করে ডায়াবেটিস টেস্ট করেন, ঠিক কিনা বলেন? ডায়াবেটিস হাজারো সমস্যার জন্ম দেয়, আর দুর্নীতি অসংখ্য সামাজিক সমস্যার জন্ম দেয়। আমরা যদি একটা জায়গা ঠিক করতে পারি, করাপশন করাপশন করাপশন, এটাকে টুটে চেপে ধরতে পারি, ফ্রি করাপশন, আউট অফ করাপশন, এই টোটাল ব্যবস্থাপনা থেকে, সিস্টেম থেকে করাপশনটাকে বিতাড়িত করতে পারি, তাহলে আমাদের দেশের 90% সমস্যার সমাধান। এরপর বাকি থাকে কি? ড্রাগ, ইয়াবাহা, গাঁজা। এদেশে 86 লাখ গাঁজাখোর আছে। সরকারি জরিপ, তার মধ্যে 15 থেকে 25 বছর বয়সের হলো 70%। আপনি জানেন না আপনার ছেলে কখন ড্রাগ এডিক্টেড হচ্ছে। বিশেষ করে শহরে এই সমস্যা পাবো। এর জায়গায় আমাদের হাত দিতে হবে। আমাদের প্রজন্মদের জন্য আমরা একটা পাঠযোগ্য এনভায়রনমেন্ট রেখে দিতে চাই। এর জন্য সুশাসনের কোন বিকল্প নাই। আমরা একটা ইসলামী শরিয়া ভিত্তিক কল্যাণ রাষ্ট্র চাই, তবে শরিয়ার সবগুলো এজেন্ডা এখন আমরা বাস্তবায়ন করতে পারছি না। আমাদের আমির বলেছেন আমরা আগে দুর্নীতিকে মুক্ত করি, এটাও শরিয়ার অংশ। আমরা আগে ন্যায্যতাকে প্রতিষ্ঠা করি, শরিয়ার অংশ। আমরা এই মুহূর্তে ক্ষমতা গিয়ে চোরের হাত কাটা আইন কার্যকর করতে পারবো না। এর সাথে আন্তর্জাতিক পারিপার্শ্বিক কিছু সমস্যা, যেটার জন্য সময় লাগবে। কথা কি বুঝে আসছে? এটা আমরা দাফে দাফে করব, কিন্তু আল্লাহর কোরআনের আইন এটা ইউনিভার্সাল, এটা চিরন্তন, এটাকে রহিত করার সাধ্য কারো নাই। সম্মানিত ভাইরা, আমি পরিশেষে আপনাদেরকে অনুরোধ করব, আগামী নির্বাচনে আপনারা ন্যায়ের পক্ষে ভোট দিবেন এবং ইনসাফের পথে ন্যায়ের পক্ষে ভোট দিবেন। আপনাদের এই এলাকা অবহেলিত, আমার নলেজে আছে। রাস্তাঘাট খুবই জরুরি, অবকাঠামো জরুরি, স্বাস্থ্য সেবার জন্য এখানে কমিউনিটি ক্লিনিক জরুরি। এগুলো আমাদের ক্ষুদ্র বিষয়। আমরা সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এই মনোহরগঞ্জ জনপদ লাকসাম থেকে অনেক পিছিয়ে আছে। আমাদের বিবেচ্য বিষয় হবে না আমার বাড়ি কোথায়, আমাদের বিবেচ্য বিষয় ন্যায্যতা, অগ্রাধিকার, যেখানে বেশি প্রয়োজন এটাকে প্রায়োরিটি দিব। সম্মানিত ভাই, আমরা গতকালকে মাননীয় আমিরকে বলেছি আমরা লাকসাম একটা জেলা চাই, আমরা নাতেরকোটে একটা আলাদা উপজেলা চাই, আমরা মনোহরগঞ্জ একটা আধুনিক পৌরসভা চাই, আমরা ডাকাতিয়ার পুনর্খনন চাই, আমরা দুটা কনস্টিটুয়েন্সি, একটা কনস্টিটুয়েন্সি দুটা প্রশাসনিক কাঠামোকে আমরা একটা উন্নয়নের বেল্টে নিয়ে আসতে চাই, যাতে আপনাদের যোগাযোগের সময় কম লাগে, অর্থের ব্যবহার কম লাগে। কারণ এখন দুর্গম পথ থেকে আপনারা শহরে যেতে আপনাদের সময় বেশি যাচ্ছে, টাকা বেশি খরচ হচ্ছে। যত তাড়াতাড়ি শহর কেন্দ্রিক যাবেন, যত তাড়াতাড়ি যত কম খরচে যাবেন, অত কমিউনিকেশন বেড়ে যাবে। আর একটা কথা আছে, কমিউনিকেশন ইজ দ্য পাওয়ার। এই পাওয়ার আমরা নিশ্চিত করতে চাই। আমরা নওয়াব ফয়জুল নেতা নামে এই মনোহরগঞ্জ এলাকায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করতে চাই। আমরা লাকসাম থেকে নারায়ণগঞ্জ বাইপাস রেল সড়ক করতে চাই। আমরা কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু করতে চাই। আমরা লাকসাম মনোহরগঞ্জ থেকে গাঁজা, ইয়াবা, মাদক সব চিরতরে উৎখাত করতে চাই। আমরা সরকারি সমস্ত দপ্তর গুলাকে দুর্নীতি মুক্ত করতে চাই। এটা হবে আমাদের, যদি আপনাদের ভোটে আল্লাহ নির্বাচিত করে এবং 11 দলীয় জোট ক্ষমতায় যায়, এটা হবে আমাদের 1 নম্বর কাজ। আমরা প্রশাসনিক কর্মকর্তাদের বলে দিব যে অন্তত এখানে থাকলে ঘুষ খেতে পারবেন না, যদি ঘুষ খাওয়ার বেশি দরকার হয় যেখানে পারবেন সেখানে চলে যান, ঠিক কিনা? আপনাদেরকে নিয়ে আমরা আমাদের এজেন্ডা গুলো বাস্তবায়ন করবো। এই কনকনে শীতের ভিতরে আপনারা এই শত শত মানুষ এখানে আসছেন, কথা শুনেছেন, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সাথে হয়তো 12 তারিখের আগে সাক্ষাৎ নাও হতে পারে,
আপনাদের নিকট আমি দোয়া কামনা করে হায়ের পক্ষে এবং দাঁড়িপাল্লার পক্ষে ভোট কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।